আমি কারো কথায় নাচি না, আমি কারো কথায় নাচি না, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। সে তার বন্ধুর কথায় নাচে, সে তার বন্ধুর কথায় নাচে, ইট মিনস যে কি তার বন্ধু তাকে যেসব জিনিস করতে বলে, মানে তার বন্ধু তাকে যা কিছু করতে বলে সে সেটাই করে। ওকে, এখানে সে তার বন্ধুর কথায় নাচে, ইট মিনস মানে এটা নয় যে কি অ্যাকচুয়ালি নাচছে, ইট মিনস যে কি তার বন্ধু তাকে যেসব জিনিস করতে বলে, মানে তার বন্ধুর কথা শুনে সেই সমস্ত কাজগুলোকে করে। ওকে, তার জন্য বাক্যটা বলছে সে তার বন্ধুর কথায় নাচে। ওকে, তারা আমার কথাই নাচে, তারা আমার কথাই নাচে। দেখো আমার কথাই নাচে মিন্স কি আমি যা করতে বলি তারা সেটাই করে, দ্যাটস ওয়াই বাক্যটা এরকম যে তারা আমার কথাই নাচে। এখানে কিন্তু লিটারালি যে নাচ করছে ব্যাপারটা সেরকম না। ওকে, সে তার বউয়ের কথায় নাচে, সে তার বউয়ের কথায় নাচে, ঠিক আছে। আমি কারো কথায় নাচি না। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে কিভাবে তৈরি করবে? দেখো তো এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে কারো কথায় নাচা অ্যাকচুয়ালি। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে ড্যান্স টু সামওয়ানস টিউন, ড্যান্স টু সামওয়ানস টিউন। ওকে, এই ফ্রেজটাকে আমাদেরকে ব্যবহার করে এই সমস্ত বাক্যগুলিকে তৈরি করতে হবে। কি আছে দেখে নাও, সে তার বন্ধুর কথায় নাচে, তাহলে আমরা কি বলবো? হি, তাহলে কি ড্যান্স থেকে কি হবে বলো তো? ড্যান্সেস কেন হলো? কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ড্যান্সেস করে দিলাম। হি ড্যান্সেস টু হিজ ফ্রেন্ডস টিউন। দেখো হি ড্যান্সেস টু হিজ ফ্রেন্ডস টিউন, অর্থাৎ সে তার বন্ধুর কথায় নাচে। এখানে একটা জিনিস নোটিস করে নাও, এই যে দেখতে পাচ্ছ ড্যান্স টু দিয়েছি, তারপরে এবার যার কথায় নাচবে সেটা কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে সে তার বন্ধুর কথায় নাচে, তার জন্য ফ্রেন্ডস দিয়েছি। সে যদি অন্য কারো কথায় নাচে তাহলে তার মানে জিনিসটাকে সেটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো হি ড্যান্সেস টু হিজ ফ্রেন্ডস টিউন, সে তার বন্ধুর কথায় নাচে। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস আছে, ফ্রেন্ডস টিউন। ওকে, ক্লিয়ার হয়ে গেল। সে তার বন্ধুর কথায় নাচে, হি ড্যান্সেস টু হিজ ফ্রেন্ডস টিউন। ওকে, তারপরে কি আছে দেখো, তারা আমার কথায় নাচে, তারা আমার কথায় নাচে, তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে বলবো? দে ড্যান্স টু মাই টিউন, দে ড্যান্স টু মাই টিউন। দেখো ড্যান্স টু আছে, তারপরে আমার কথা, তার জন্য মাই লাগিয়ে দিলাম, ঠিক আছে। দে ড্যান্স টু মাই টিউন, অর্থাৎ তারা আমার কথায় নাচে, ঠিক আছে। কি হচ্ছে দেখো, তারপরে সে তার বউ এর কথায় নাচে, তাহলে এই বাক্যটা আমরা কিভাবে বলবো? এখানে দিয়ে দেবো হি ড্যান্সেস টু হিজ ওয়াইফস টিউন, ওয়াইফস টিউন। দেখতে পেলে সে তার বউ এর কথায় নাচে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হি ড্যান্সেস টু হিজ ওয়াইফস টিউন। ক্লিয়ার? তাহলে তো মানে কি আমাদেরকে বার করতে হবে ড্যান্স টু সামওয়ানস টিউন, অর্থাৎ সামওয়ানের জায়গায় যে মানে যার কথায় নাচবে সেই নাউনটা অথবা ওই পজেসিভ যেটা অ্যাডজেক্টিভ রয়েছে সেটাকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে তার বউয়ের কথা বলেছে তার জন্য হিজ ওয়াইফস দিয়ে দিয়েছি, এখানে বন্ধু বলেছে তার জন্য হিজ ফ্রেন্ডস দিয়ে দিয়েছি। বুঝতে পারছো? হয়ে গেল ওটা। তারপর কি বলছে, আমি কারো কথায় নাচি না। এবার এটা নেগেটিভ করে দিলাম যে আমি কারো কথায় নাচি না, ঠিক আছে। তো এই বাক্যটাকে আমরা কিভাবে তৈরি করব? আই ডোন্ট, ঠিক আছে, আই ডোন্ট করে দিলাম, আই ডোন্ট ড্যান্স টু someone's tune, I don't dance to someone's tune, অর্থাৎ আমি কারো কথায় নাচি না। তাহলে দেখতে পেলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রেজেস, ঠিক আছে। এই গঠনটাকে ফলো করে আমাদেরকে পুরো বাক্যটা তৈরি করতে হবে। ড্যান্স টু সামওয়ানস টিউন, অর্থাৎ কারো কথায় নাচা। তো এখানে সামওয়ানের জায়গায় যার কথাতে নাচবে সেটা লাগিয়ে দিতে হবে, সেই নাউনটা লাগিয়ে দিতে হবে। দেখো এখানে ফ্রেন্ডস এর কথায় নাচা, তার জন্য ফ্রেন্ডস, এখানে ওয়াইফস। বুঝতে পারছো? সামওয়ানের জায়গায় ওয়াইফস লাগিয়েছি, সামওয়ানের জায়গায় ফ্রেন্ডস লাগিয়েছি। তো আমাদেরকে এই ফ্রেজটাকে ব্যবহার করে এই সমস্ত বাক্যগুলিকে তৈরি করতে হবে। ঠিক বলছে আমি কারো কথায় নাচি না, আই ডোন্ট ড্যান্স টু সামওয়ানস টিউন। ওকে, সো
আশা করি তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। ওকে, সে কোনো নেতা থেকে কম নয়, সে কোনো নেতা থেকে কম নয়, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। রাজ কোনো হিরো থেকে কম নয়, রাজ কোনো হিরো থেকে কম নয়, ঠিক আছে। আমি কোনো শিক্ষক থেকে কম নয়, আমি কোনো শিক্ষক থেকে কম নয়। তুমি কোনো গাধা থেকে কম নাও, তুমি কোনো গাধা থেকে কম নাও। ওকে, সো দেখো এরকম ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ওকে, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, এবং এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে কম নয়, কম নয়, কম নয়, মানে কোনো একটা জিনিসের থেকে কম নয় কিংবা কোনো ব্যক্তির থেকে কম নয়। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমাদেরকে ইংরেজিতে ব্যবহার করতে হবে নাথিং শর্ট অফ, নাথিং শর্ট অফ দিয়ে এই বাক্যগুলিকে তৈরি করতে হবে। ওকে, সো প্রথম বাক্যটা কি আছে দেখে না, সে কোনো নেতা থেকে কম নয়, সে কোনো নেতা থেকে কম নয়। তো এই বাক্যটাকে আমরা ইংলিশে তৈরি করব, হি ইজ নাথিং শর্ট অফ আ পলিটিশিয়ান। দেখো তাহলে এই বাক্যটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে পেলে? দেখো নাথিং শর্ট অফ, নাথিং শর্ট অফ দিয়ে, ঠিক আছে, হি ইজ নাথিং শর্ট অফ আ পলিটিশিয়ান, অর্থাৎ সে কোনো নেতা থেকে কম নয়। বুঝা গেল? তো দেখো সাবজেক্ট নিয়ে নিয়েছি, তারপরে সাবজেক্ট অনুসারে আমি জানিয়ে নিয়েছি, ঠিক আছে, এটাকে পাস্ট টেন্সেও করতে পারো, ঠিক আছে। সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে নাথিং শর্ট অফ, তারপরে এবার যার যে জিনিসটা থেকে কম নয় বুঝাবে সেই নাউনটাকে লাগিয়ে দিবে। আমি বলেছি এখানে নেতা থেকে কম নয়, তার জন্য এখানে আ পলিটিশিয়ান লাগিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে কি বলছে? হি ইজ নাথিং শর্ট অফ আ পলিটিশিয়ান, অর্থাৎ সে কোনো নেতা থেকে কম নয়, অর্থাৎ সে কোনো নেতার চেয়ে কম নয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে নাথিং শর্ট অফ দিয়ে এই ধরনের বাক্যগুলিকে তৈরি করতে হয়। তারপরে কি আছে দেখো, রাজ কোনো হিরো থেকে কম নয়, অর্থাৎ রাজ কোনো হিরো চেয়ে কম নয় তবুও চলবে, ঠিক আছে। রাজ কোনো হিরো থেকে কম নয়, তো আবার বাক্যটা কিভাবে বলবো? রাজ, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? রাজ, তাহলে প্রথমে রাজ কে আগে লাগিয়ে দেবো, রাজ, আবার সাবজেক্ট অনুসারে ইজ নিয়ে নিলাম, রাজ ইজ নাথিং শর্ট অফ আ হিরো। দেখো রাজ ইজ নাথিং শর্ট অফ আ হিরো, অর্থাৎ রাজ হিরোর থেকে কম নয়, রাজ কোন হিরোর থেকে কম নয়। ক্লিয়ার? তারপরে কি বোঝা? দেখো আমি কোন শিক্ষক থেকে কম নয়, আমি কোন শিক্ষক থেকে কম নয়, তাহলে কি বলবো? এবার সাবজেক্ট কি আছে এখানে? আমি, তাহলে আমরা আই লাগিয়ে দেবো। এবার সাবজেক্ট অনুসারে আমাদেরকে অক্সিলারি ভার্ব am নিলাম, আই এম নাথিং শর্ট অফ আ টিচার, আই এম নাথিং শর্ট অফ আ টিচার, আই এম নাথিং শর্ট অফ আ টিচার। দেখতে পেলে? আই এম নাথিং শর্ট অফ আ টিচার, অর্থাৎ আমি কোনো শিক্ষক থেকে কম নয়, আমি কোনো শিক্ষক থেকে কম নয়, আই এম নাথিং শর্ট অফ আ টিচার। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, তুমি কোনো গাধা থেকে কম নাও, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি, অনেকেই বলে থাকি যে তুমি কোনো গাধা থেকে কম না, হয়তো কোনো একটা জিনিস ইজিলি ক্যাচ আপ করতে পারছে না, ঠিক আছে, কোনো একটা হয়তো সহজ জিনিসকে কমপ্লেক্স করে দিচ্ছে, ইজিলি সলভ করতে পারছে না, তখন তাদেরকে আমরা বলে থাকি যে তুমি কোনো গাধা থেকে কম নাও, এই কাজটা করতে পারছো না কিংবা এই জিনিসটা সলভ করতে পারছো না, তো তুমি কোনো গাধা থেকে কম নাও। তাহলে এই বাক্যটাকে আমরা কি দিয়ে তৈরি করবো? নাথিং শর্ট অফ দিয়ে। তাহলে এখানে সাবজেক্ট কি রয়েছে? ইউ, তাহলে ইউ এর পরে কি নেবো আমরা? আর নিব, ইউ আর নাথিং শর্ট অফ অ্যান অ্যাস, অ্যাস মানে গাধা, ইউ আর নাথিং শর্ট অফ অ্যান অ্যাস, অর্থাৎ তুমি কোনো গাধা থেকে কম নাও, তুমি কোনো গাধা থেকে কম নাও। ওকে, তো আশা করি বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। ওকে, সময় হলে আমি তোমাকে সবকিছু বলবো, সময় হলে আমি তোমাকে সবকিছু বলবো, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে তৈরি করবে? ওকে, দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। সময় হলে আমি তোমাকে কল করব, সময় হলে আমি তোমাকে কল করব, সময় হলে তুমি ঠিক টাকা পাবে, সময় হলে তুমি ঠিক টাকা পাবে। ক্লিয়ার? তো এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? সময় হলে তারা ঠিক স্কুল যাবে, সময় হলে তারা ঠিক স্কুল যাবে। ওকে, সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, তাই না?
আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস নোটিস করো যেটা কমন, সেটা হচ্ছে সময় হলে, সময় হলে, সময় হলে, সময় হলে, মানে সময় হলে তারপর আরেকটা আমরা সেন্টেন্স দিয়ে দিয়েছি, তাই তো। তো সময় হলে বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? সময় হলে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব when the time comes, when the time comes, এটা অর্থ হচ্ছে সময় হলে। তো প্রথম বাক্যটা কি বলছে দেখো, যে সময় হলে আমি তোমাকে সব কিছু বলবো। তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো? I will tell you everything when the time comes। দেখতে পেলে? দেখো I will tell you everything, আমি তোমাকে সব কিছু বলবো when the time comes, সময় হলে। তার জন্য বলছে সময় হলে আমি তোমাকে সব কিছু বলবো। তাহলে I will tell you everything when the time comes, এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে। when the time comes এটা তো হয়ে গেল যে সময় হলে, ঠিক আছে, সময় হলে। আর I will tell you everything এটা হচ্ছে একটা বাক্য, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো ঠিক আছে, তো তোমরা দুটো সেন্টেন্স করবে, আর সময় হলে বুঝাতে ব্যবহার করে দিব when the time comes, এবং পরেরটা ফিউচার ইনডেফিনিট টেন্সে তোমরা তৈরি করে দেবে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, সময় হলে আমি তোমাকে কল করব, সময় হলে আমি তোমাকে কল করব। তাহলে সিম্পল, আগে আমি তোমাকে কল করব এটার আগে ইংলিশটা করে নাও। তাহলে কি দিবে এখানে? I will call you when, আমি তোমাকে কল করবো হয়ে গেল সময় হলে। তাহলে when the time comes হয়ে গেল I will call you when the time comes, অর্থাৎ সময় হলে আমি তোমাকে কল করব। বুঝতে পারছো? সেন্টেন্স তৈরি করা একদম সহজ, রাইট? সময় হলে তুমি ঠিক টাকা পাবে, সময় হলে তুমি ঠিক টাকা পাবে, রাইট? তো একই সেন্টেন্স, you will get the money when the time comes, when the time comes হয়ে গেল you will get the money when the time comes, অর্থাৎ সময় হলে তুমি ঠিক টাকা পাবে। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, সময় হলে তারা ঠিক স্কুল যাবে, সময় হলে তারা ঠিক স্কুল যাবে। তাহলে এটাকে কি বলবো আবার, যে they will go to school, তারা স্কুল যাবে, ঠিক আছে। দে মানে তারা ঠিক স্কুল যাবে, they will go to school when the time comes, when the time comes হয়ে গেল দেখো, they will go to school when the time comes, অর্থাৎ সময় হলে তারা ঠিক স্কুল যাবে। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে সময় হলে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব when the time comes, ঠিক আছে। কম বেশি এটা সবাই জানে, কম বেশি এটা সবাই জানে, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। গল্পটি কম বেশি সত্য, গল্পটি কম বেশি সত্য, ঠিক আছে। প্রকল্পটি কম বেশি সম্পূর্ণ করা হয়েছে, প্রকল্পটি কম বেশি সম্পূর্ণ করা হয়েছে, ঠিক আছে। ক্লাসে কম বেশি 20 জন ছাত্রছাত্রী রয়েছে, ক্লাসে কম বেশি 20 জন ছাত্রছাত্রী রয়েছে, ঠিক আছে। সো দেখো এই ধরনের বাক্যগুলিকে তোমরা ইংরেজিতে কিভাবে তৈরি করবে। আর প্রত্যেকটা সেন্টেন্সের একটা জিনিস কমন, যেটা হচ্ছে কম বেশি, কম বেশি, কম বেশি, কম বেশি। ওকে, তো কম বেশি বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব, তাই না? তো দেখো প্রথমে এই বাক্যটা দেখে নাও, বলছি ক্লাসে কম বেশি 20 জন ছাত্রছাত্রী রয়েছে। দেখো ইট বেসিক্যালি মিনস যে ক্লাসে এক্স্যাক্টলি কতজন ছাত্রছাত্রী রয়েছে তুমি কিন্তু জানো না, তোমার এটা একটা অ্যাজাম্পশন, মানে তুমি প্রিডিকশন করছো যে ক্লাসে কম বেশি 20 জন ছাত্রছাত্রী রয়েছে, মানে তুমি শিওর নও, তোমার এটা প্রিডিকশন যে ক্লাসে হতে পারে 20 জন রয়েছে, তার জন্য বলছো কম বেশি 20 জন রয়েছে। ওকে, সো এরকম ধরনের সেন্টেন্সগুলোকে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে মোর অর লেস, মোর অর লেস, অর্থাৎ কম বেশি, ঠিক আছে। কি বলছে দেখো, কম বেশি এটা সবাই জানে, তাহলে আমরা কি দিব? মোর অর লেস everybody knows it, more or less everybody knows it, অর্থাৎ কম বেশি এটা সবাই জানে। more or less everybody knows it, অর্থাৎ কম বেশি এটা সবাই জানে, ঠিক আছে। বুঝা গেল?
তারপরে কি আছে দেখো, তাহলে এখানে দেখতে পেলে যে মোর অর লেস ব্যবহার করা হয়েছে কি বুঝাতে, কম বেশি বুঝাতে। কম বেশি এটা সবাই জানে, মোর অর লেস এভরিবডি নোজ ইট। তারপরে কি আছে দেখে না, যে গল্পটি কম বেশি সত্য, গল্পটি কম বেশি সত্য, তাহলে আমরা কি দিব আবার, দ্য স্টোরি ইজ মোর অর লেস ট্রু। দ্য স্টোরি ইজ মোর অর লেস ট্রু, অর্থাৎ গল্পটি কম বেশি সত্য, গল্পটি কম বেশি সত্য। ঠিক আছে, তাহলে এখানেও দেখে নাও মোর অর লেস ইউজ করা হয়েছে কম বেশি বোঝাতে। তারপরে কি আছে দেখো, প্রকল্পটি কম বেশি সম্পূর্ণ করা হয়েছে। দেখো মনে করো যে তোমাদের সেক্রেটারি কোন একটা প্রজেক্ট দিয়েছে কমপ্লিট করতে, রাইট, তোমার বন্ধুকে মনে করে দিয়েছে। এবার তোমাকে বলছে, যেহেতু তোমার বন্ধু, তার জন্য সেক্রেটারি তোমাকে বলছে যে কি তোমার বন্ধুর কি প্রজেক্টটা কমপ্লিটেড হয়েছে, মানে সম্পূর্ণ করা হয়েছে। তো তুমি তখন কি বলবে, তুমি যদি শিওর না থাকো তো এটাই বলবে, হয়তো অনুমান করে বলছো যে কি কি যে প্রকল্পটি কম বেশি সম্পূর্ণ করা হয়েছে, মানে তুমি এক্স্যাক্টলি জানো না যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি কমপ্লিটেড হয়েছে কিনা, বাট তোমার এটা প্রিডিকশন, অনুমান, ইউ আর অ্যাজিউমিং যে কি মানে প্রকল্পটি কম বেশি সম্পূর্ণ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা বাক্যটা কিভাবে তৈরি করব, মোর অর লেস দিয়ে। দ্য প্রজেক্ট ইজ মোর অর লেস কমপ্লিটেড। দেখতে পেলে, দ্য প্রজেক্ট ইজ মোর অর লেস কমপ্লিটেড, অর্থাৎ প্রকল্পটি কম বেশি সম্পূর্ণ করা হয়েছে। ঠিক আছে, এখানে একটা জিনিস নোটিস করো, দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড মানে কি, প্রকল্পটি সম্পূর্ণ করা হয়েছে। যদি মোর অর লেস না থাকে তাহলে এই বাক্যটা হয়ে গেল যে কি প্রকল্পটি সম্পূর্ণ করা হয়েছে, কিন্তু মোর অর লেস লাগিয়ে দিয়েছি, তার জন্য কি হয়ে গেল, একটা অ্যাজাম্পশন হয়ে গেল, মানে তুমি একটা অনুমান বুঝাচ্ছ যে কম বেশি মানে কি সম্পূর্ণ করা হয়েছে, তুমি শিওর নয় কাজটা কম বেশি মনে হয় কমপ্লিট করা হয়ে গেছে, এরকম দিয়ে বুঝাচ্ছে। ওকে, সো দ্য প্রজেক্ট ইজ মোর অর লেস কমপ্লিটেড, অর্থাৎ প্রকল্পটি কম বেশি সম্পূর্ণ করা হয়েছে। ক্লাসে কম বেশি 20 জন ছাত্রছাত্রী রয়েছে, ক্লাসে কম বেশি 20 জন ছাত্রছাত্রী রয়েছে, তাহলে আমরা কি বলবো, there are more or less 20 students in the class। তাহলে দেখো there are more or less 20 students in the class, অর্থাৎ ক্লাসে কম বেশি 20 জন ছাত্রছাত্রী রয়েছে। বুঝা গেল? সো আশা করি বুঝতে পারলে যে কম বেশি বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব more or less। ওকে, কেউ রাতারাতি ধনী হয় না, কেউ রাতারাতি ধনী হয় না, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে। দেখো, সে রাতারাতি কলকাতা গিয়েছিল, তারা রাতারাতি পার্সেলটা প্রদান করেছিল, সে রাতারাতি হিরো হতে চায়। ওকে, সেই 4টি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে রাতারাতি। ওকে, এই 4টি সেন্টেন্সে এই জিনিসটা রয়েছে। ওকে, সো রাতারাতি বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ওভারনাইট, ওভারনাইট। ওকে, সো প্রথম বাক্যটা কি বলছে দেখো, কেউ রাতারাতি ধনী হয় না, তাহলে আমরা এটাকে ইংলিশে বলবো নো ওয়ান গেটস রিচ ওভারনাইট। দেখো, নো ওয়ান গেটস রিচ ওভারনাইট, অর্থাৎ কেউ রাতারাতি ধনী হয় না। নো ওয়ান গেটস রিচ ওভারনাইট, কেউ রাতারাতি ধনী হয় না। ক্লিয়ার? তাহলে রাতারাতি বুঝাতে আমরা ইংলিশে কি ব্যবহার করলাম, ওভারনাইট। ওকে, তারপরে কি বোঝা দেখো, সে রাতারাতি কলকাতা গিয়েছিল, তাহলে আমরা কি বলবো, হি ওয়েন্ট টু কলকাতা ওভারনাইট। ওভারনাইট অর্থাৎ সে রাতারাতি কলকাতা গিয়েছিল। ওকে, সে রাতারাতি কলকাতা গিয়েছিল, হি ওয়েন্ট টু কলকাতা ওভারনাইট। তারা রাতারাতি পার্সেলটা প্রদান করেছিল, তারা রাতারাতি পার্সেলটা প্রদান করেছিল, তাহলে আমরা এটাকে ইংলিশে কিভাবে বলবো, দে ডেলিভার্ড দ্য পার্সেল ওভারনাইট।
দে ডেলিভার্ড দ্য পার্সেল ওভারনাইট, অর্থাৎ তারা রাতারাতি পার্সেলটাকে ডেলিভার করেছিল, অর্থাৎ প্রদান করেছিল, দিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে রাতারাতি বুঝাতে আমরা ইংলিশে কি ব্যবহার করছি, ওভারনাইট। ঠিক আছে, সে রাতারাতি হিরো হতে চায়, সে রাতারাতি হিরো হতে চায়। ওকে, তাহলে আমরা কি দেবো এটাকে, হি ওয়ান্টস টু বি আ হিরো ওভারনাইট। হি ওয়ান্টস টু বি আ হিরো ওভারনাইট, অর্থাৎ সে রাতারাতি হিরো হতে চায়। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে রাতারাতি বুঝাতে আমরা ইংলিশে ব্যবহার করবো ওভারনাইট। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।